আসসালামু আলাইকুম সকলকে। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমরা আজ যশোর বোর্ড ২০২২-এর যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটির যে ১৬ থেকে ৩০ পর্যন্ত যে ১৫টি প্রশ্ন, এই ১৫টি প্রশ্ন আমরা আজকে সমাধান করব। আর এই যশোর বোর্ড ২০২২-এর যে প্রথম পর্ব, সেখানে কিন্তু আমরা প্রথম ১৫টি প্রশ্ন সমাধান করেছি। যারা প্রথম পর্বটি দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আমরা আজ আজ হচ্ছে ১৬ থেকে ৩০ নম্বর পর্যন্ত প্রশ্নগুলা সমাধান করে ফেলি। ১৬ নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি স্থায়ী সম্পদ যার মূল্য হচ্ছে ৬০,০০০ টাকা এবং মোট দায় আছে ৫০,০০০ টাকা এবং মালিকানা সত্ত্ব আছে ৯০,০০০ টাকা, অর্থাৎ চলতি সম্পত্তির পরিমাণ তবে কত? তো আমরা জানি যে এ সমান সমান যে এল প্লাস ওই, এটা দ্বারা কিন্তু এখানে এই প্রশ্নটি সমাধান করতে হবে। তো যদি আমরা এই সাইডে যোগ করি তাহলে হয় হচ্ছে সম্পদ, স্থায়ী সম্পদ, যেটা ৬০,০০০ টাকা, এবং অপর সাইডে যদি আমরা দেখি তাহলে দায় ৫০,০০০ এবং মালিকানা সত্ত্ব ৯০,০০০, টোটাল ১,৪০,০০০ টাকা। তাহলে এই দিকে হলো ৬০,০০০, বাট ওই দিকে হয়েছে ১,৪০,০০০ টাকা। এই যে দুইটা ডিফারেন্স, অর্থাৎ সম্পদের সাইডে যে ৮০,০০০ টাকা কম আছে, এটাই কিন্তু আপনার চলতি সম্পদ। এভাবে এই প্রশ্নগুলোর সমাধান বের করতে হবে। এরপর ১৭ নম্বর, এ কোম্পানি বি কোম্পানি থেকে ১৫,০০০ টাকার একটি যন্ত্রপাতি ক্রয় করেছে। এখানে এ কোম্পানির হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে? তো আমরা জানি যদি কোনো সম্পদ ক্রয় করা হয় নগদে, অর্থাৎ তাহলে নগদ কমে যায় এবং সেই সম্পদ বৃদ্ধি পায়, অর্থাৎ নগদও একটি সম্পদ এবং যে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে সেটিও একটি সম্পদ। তো এখানে সম্পদ বৃদ্ধি পাবে এবং সম্পদ হ্রাস পাবে, উত্তর এম। এবং ১৮ নম্বর যে প্রশ্নটি রয়েছে এটি হচ্ছে, ব্যাংক তার গ্রাহককে সেবা প্রদানের জন্য ৬০০ টাকা ব্যাংক চার্জ ধার্য করেছে, যা গ্রাহক এখনও জানে না। এবং ব্যাংক যে মিলকরণ বিবরণী আমরা করে থাকি, ব্যাংক সমন্বয় বিবরণী, এখানে সেবা সম্পর্কিত হিসাব কিভাবে দেখানো হবে? তাহলে যেহেতু ব্যাংক একটা চার্জ করেছে, অর্থাৎ মাইনাস করেছে, তাহলে আমাদেরও কিন্তু নগদ ব্যালেন্স থেকে ৬০০ টাকা মাইনাস করে দেখাতে হবে। এরপর প্রারম্ভিক মজুত পণ্য এবং সাথে নিট ক্রয়, এর সাথে যদি আমরা সমাপনী মজুত পণ্যটা মাইনাস করি তাহলে কিন্তু এখানে এটা হবে হচ্ছে সমন্বিত ক্রয়। এটা খুবই সহজ একটি প্রশ্ন ইন্টারমিডিয়েটের স্টুডেন্টের জন্য। যদি এটা আপনার কাছে সহজ না হয়, তার মানে বুঝতে হবে আপনি খুব ঘোর বিপদে আছেন। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনি বুঝে বুঝে সলভ করলে আপনার টিক সলভ করার দক্ষতা আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে। আর এই বৃদ্ধি পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলের আরও যেসব বোর্ডের প্রশ্ন সলভ করা আছে সেগুলো কিন্তু দেখতে পারেন। আমি আপনাকে এতটুকু ইনশিওর করতে পারি, আপনি যদি 50% সক্ষমতা আপনার আগে থেকে থাকে, ভিডিওগুলো শেষ করার পরে আপনার ওইটা 80% থেকে 90%-এ পৌঁছে যাবে। এরপর হচ্ছে, সম্পত্তি দীর্ঘদিন ব্যবহারের ফলে এই যে মূল্য হ্রাস করা হয়, এই মূল্য হ্রাস করাকে কী বলা হয়? এটাকে বলা হয় অপচয়। আমরা জানি একটা সম্পদ ক্রয় করে তার যেটা জীবনকাল থাকে, সেই জীবনকাল দিয়ে ভাগ করে প্রতি বছরেই তার সেই ব্যয়টাকে হিসাব করা হচ্ছে অপচয়। তো এখানে উত্তরটা হবে অপচয়। এবং ২১ নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি মুনাফা জাতীয় খরচ? তো আমরা জানি মুনাফা জাতীয় খরচ হচ্ছে যেই খরচগুলা 1 বছর সময়ের জন্য করা হয় এবং সুবিধা 1 বছরের মধ্যে নিঃশেষ হয়ে যায়, সেগুলোকে মুনাফা জাতীয় খরচ বলে। তো আমরা দেখি, মেশিন ক্রয়ের জন্য ব্যয়, মেশিন ক্রয় একটি মূলধন জাতীয় ব্যয়, যেহেতু এটা আমরা মেশিনটা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করব। এরপর হচ্ছে মেশিনের স্থাপন খরচ, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, কারণ হচ্ছে মেশিনটা ক্রয়ের সাথে মেশিন ব্যবহার করার আগ পর্যন্ত যত খরচ সবগুলোই মেশিনের সাথে যোগ হয়, অর্থাৎ মূলধন জাতীয়। এবং মেশিনের জাহাজ ভাড়া, অর্থাৎ জাহাজ আপনি ক্রয় করে মেশিন ক্রয় করে জাহাজে করে নিয়ে এসছেন,
এটাও কিন্তু মেশিনের সাথে যোগ হবে, অর্থাৎ উত্তর হবে এন। মেশিনের বার্ষিক যে বীমা দেওয়া হবে প্রতি বছর, এটা হচ্ছে মুনাফা জাতীয় খরচ। এরপর ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন? আমরা জানি যে ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু সবসময় আমানতকারী অর্থাৎ ব্যাংকের যে গ্রাহক সে প্রস্তুত করে থাকে। এরপর সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় ধার্যে যে বিষয়টি বিবেচনা করা হয় না। সম্পত্তির ক্রয় মূল্য অবশ্যই বিবেচনা করা হয়। আনুমানিক যে নিঃশেষিত মূল্য মানে ভগ্ন অবশেষ মূল্য, এটাও কিন্তু আমরা বাদ দিই। এবং সম্পত্তির আনুমানিক যে আয়ুষ্কাল সেটা দিয়েই কিন্তু আমরা হার বের করি অথবা সেইটা দিয়েই আমরা ভাগ করি। এবং সম্পত্তির উপর যে জমাকৃত অবচয়ের জের অর্থাৎ পুঞ্জীভূত অবচয়, এইটা কিন্তু আমাদের সরলরৈখিকে কোনো কাজে আসে না। এইটা কিন্তু ক্রমহ্রাসমান যে পদ্ধতি আছে সেখানে কিন্তু এটার ব্যবহার হয়ে থাকে। এরপর ট্রেডমার্ক কোন ধরনের সম্পত্তি? এটা হচ্ছে একটি অস্পর্শনীয় সম্পদ। বইতে অনেক জায়গায় এটার অ্যান্সার কিন্তু দেওয়া নাই, সেখানে দেওয়া নাই, কিন্তু আপনার এটা ট্রেডমার্কের কোন ধরনের সম্পত্তি, এটা অস্পর্শনীয় সম্পদ উত্তর করবেন। এরপর হচ্ছে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? আমরা জানি হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হলো একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে সকল ব্যবহারকারী আছে, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে সকল লোক নিয়োগ করা হয় তাদেরকে অভ্যন্তরীণ ব্যবহারকারী বলা হয়। এখানে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি কোম্পানির অভ্যন্তরীণ সদস্য, তিনি হলেন হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। এরপর একটি হিসাবের জের 90 টাকা যা রেয়ামিলের ভুল পাশে দেখানো হয়েছে, অর্থাৎ যদি ভুল পাশে দেখানো হয় তাহলে পার্থক্য আসলে কত হবে? অর্থাৎ আপনি সঠিক দিকে বসাননি, 90 টাকা এমনিতেই কম আছে। আবার যদি উল্টা আপনি ক্রেডিট সাইডে বসান তাহলে ক্রেডিট সাইডে আরও 90 টাকা বেশি হয়ে গেছে, অর্থাৎ পার্থক্য হয়ে যাবে 180 টাকা। এবং কন্ট্রা বা বিপরীত দাখিলা কোনটি? কন্ট্রা বা বিপরীত দাখিলা হয় যখন ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করা হয় এবং ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হয়। শুধুমাত্র এই দুইটা সময় কন্ট্রা দাখিলা হয়ে থাকে। তাহলে আমাদের উত্তর হবে 2 আর 3। কার্যপত্র তৈরি করা হয় সাধারণত, অর্থাৎ কখন কার্যপত্র তৈরি করা হয় এটাই কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে। তাহলে খতিয়ান তৈরির পর, রেয়ামেল তৈরির পূর্বে, আর্থিক বিবরণী তৈরির পূর্বে। এখানে উত্তর হবে আর্থিক বিবরণী তৈরির পূর্বে। আমরা জানি কার্যপত্র একটি হিসাব চক্রের একটি ঐচ্ছিক ধাপ এবং এই কার্যপত্র কিন্তু আর্থিক বিবরণী তৈরির পূর্বে করলে আর্থিক বিবরণী তৈরিতে অনেক বেশি সহায়তা হয়। এরপর বিজ্ঞাপন খরচ 50,000 টাকা এবং বিনামূল্যে পণ্য বিতরণ 10,000 টাকা। তাহলে আমরা জানি বিনামূল্য যে পণ্য বিতরণ এটাও কিন্তু একটা বিজ্ঞাপনের অংশ। তো টোটাল বিজ্ঞাপন আমরা ধরছি তাহলে 60,000 টাকা, যা 5 বছরে অবলোপন করতে হবে। সো তাহলে 5 বছর অবলম্বন করতে হলে আপনাকে এটাকে 5 দিয়ে ভাগ করতে হবে, উত্তর হবে 12,000 টাকা। এরপর বিলম্বিত বিজ্ঞাপনের সমন্বয় দাখিলা কোনটি? বিলম্বিত বিজ্ঞাপনের সমন্বয় দাখিলা, যেহেতু আপনার একটা বছর চলে যাবে, যাওয়ার পর আপনার 12,000 টাকা এখান থেকে অবলোপন হয়ে গেছে এবং এখানে যে 48,000 টাকা আপনার এই বছরে এখনও বিলম্বিত আছে এটা জাবেদা হবে। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন একটি সম্পদ এবং আপনি যে 60,000 টাকা বিজ্ঞাপন বাবদ খরচ লিখেছিলেন সেটা কিন্তু খরচ হয়নি, অর্থাৎ বিজ্ঞাপন খরচটাকে এখন আবার উল্টিয়ে দিতে হবে, বিজ্ঞাপন খরচটা হবে ক্রেডিট, অর্থাৎ উত্তর হবে এন। এই ছিল আজকের আমাদের যশোর বোর্ড 2022-এর দ্বিতীয় পর্বের যে 15টি প্রশ্ন, সেই 15টি প্রশ্ন উত্তর এবং বিশ্লেষণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। লাইক দিয়ে যদি আপনি রাখেন তাহলে আপনার প্রয়োজন মতো কিন্তু ভিডিওটা আপনি খুঁজে পাবেন এবং পরবর্তীতে আরও একবার ভিডিওটি দেখে আপনি চর্চা করে নিতে পারবেন। সো আগামী ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।